ওকে, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা লাইভে আছি ফাউজিয়া রহমানের সাথে। এই লাইভটার টাইটেল দেখে তোমরা বুঝতে পারতেছো যে এইটা হচ্ছে একটা সেকেন্ড টাইম স্পেশাল লাইভ। ঠিক আছে, আ জার্নি অফ আ সেকেন্ড টাইমার। ঠিক আছে, সহজ কথা হচ্ছে যারা এই অ্যাডমিশনের সময়টা সবচেয়ে কষ্টে পার করছে, এই লাইফটা তাদের জন্য একটা ট্রিবিউট। ঠিক আছে, এটা আমি বলতে চাই, এভাবেই বলতে চাই ব্যাপারটাকে। ওকে, আমি একটু চেক করে নিই লাইফটা সব জায়গায় ঠিকঠাক মতো চলতেছে কিনা। আমরা আছি হচ্ছে ফৌজিয়া রহমানের সাথে, একজন সেকেন্ড টাইমার। আমি খুবই গর্বের সাথে বলতে চাই আমাদের আরটিডিএস এর স্টুডেন্ট, একজন সেকেন্ড টাইমার, যে এতগুলো নাম্বার কাটার পরেও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মতো একটা সেরা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া। আমরা অনেকের সাথেই হয়তো সামনে লাইভে আসব, কিন্তু ফৌজিয়ার সাথে এভাবে অনলাইনে প্রথম লাইভে আসতেছি। ঠিক আছে, কারণ ফৌজিয়া আমাদের কৃতজ্ঞতা জানায় একটা বেশ বড় কিছু মেসেজ দিচ্ছে, তো আমাদের মনে হয়েছে যে ফৌজিয়ার সাথে প্রথমে লাইভে আসা উচিত। গত বছর এই লাইভ গুলো আমরা করেছিলাম, আমার নাম মনে আছে, ফৌজিয়াও মনে হয় নামগুলো মনে করতে পারবে, আশফি, হৈমন্তী, আমরা ওদের সাথে এই লাইভ গুলো করেছিলাম। ঠিক আছে, এবং আশফি কিন্তু আমাদের সেকেন্ড টাইমের একজন ভালো মেন্টর ছিল, পুরোটা সময় স্টুডেন্টদেরকে মেন্টরিং করে গেছে। ওকে, তাহলে এখনকার লাইভটা কি? আরটিডিএস রেজাল্ট লাইভ উইথ ফাউজিয়া রহমান, আ জার্নি অফ আ সেকেন্ড টাইমার। ওকে, তো আমি ফৌজিয়ার কাছে প্রথমে শুনতে চাই তোমার বাড়ির পরিবেশ এখন কেমন? বেশ এখন ঠান্ডা মনে হচ্ছে একটু একটু, কিন্তু এমনিতে পরিবেশ কেমন? আসসালামু রহমান, এজ আ সেকেন্ড টাইমার আমি মেডিকেল 24-25 শিক্ষাবর্ষে সিলেট ওসমানী কলেজে চান্স পাই। তো বাসার পরিবেশ যেটা ভাইয়া বললো, আমার বাসাতে আমরা মানুষে থাকি 3 জন, আমি, আমার আব্বু আর আমার আম্মু। তো আব্বু হচ্ছে তার ফ্রেন্ডদের সাথে এই যে চান্স পেলাম হয়তো ওদেরকে ট্রিট দেওয়ার জন্য বাইরে, আর আম্মু বাসায়, এই জন্য বাসার পরিবেশ একটু ঠান্ডা। তবে এতক্ষণ ধরে আসলে অনেক জমজমাট ছিল বাসায়, আমার খালামণিরা প্লাস হচ্ছে বাসার যে আমরা যে বলি পাশের বাসার আন্টি, পাশের বাসার আন্টিরাও ছিল। তো সব মিলিয়ে পাশের বাসার ফুলকো আন্টিরা খুশি তো? স্মৃতি। ওনারা খুশি তো? জি পাশের আলহামদুলিল্লাহ বাসার খুশি। আন্টিরা খুশি তো? জি খুশি, আচ্ছা, মিষ্টির জন্য তো অনেক আমাকে, বলতেছে মিষ্টি খাবো কখন। আচ্ছা আমি যদি আমার সময়ের একটু করে বলতে চাই, যে আমার সময় আমি, আমার বাবা প্রায় মনে হয় 25 কেজির মতো মিষ্টি কিনছিল, আমার মনে আছে, তার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পাইছে এই উপলক্ষে। তো আলটিমেটলি একটু পরে মিষ্টি শেষ হয়ে যায়। শহরের সবচেয়ে সেরা যে দোকান, সেই মিষ্টির দোকানে খুব বেশিক্ষণ মিষ্টি আসলে আজকে নাই, একটু পরে গেলে হয়তো খুব বেশি পাওয়া যায় না, এই হচ্ছে অবস্থা। তো আমি একটু তোমার কাছে জানতে চাই ফৌজিয়া, তুমি আমাদের সাথে কবে থেকে যুক্ত হলে? আমি যুক্ত হয়েছি যে যখন আমি দেখি যে আমি ফার্স্ট টাইম চান্স আমার মিস হয়, তখন আসলে মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, ওটার থেকে গুরুত্বপূর্ণ হয়ে যায় আমার কোনো ইউনিভার্সিটিতে সিট নেওয়াটা। তো সিট যখন আমার ফিক্সড হয়ে যায় চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, তারপরে হচ্ছে আমি রোড টু ডিএমসি স্টেশনের সাথে আসলে কানেক্ট হই। এবং সেটা আসলে আমার আহ মনে ঠিক মাসটা মার্চে মনে হয়, আম্মু পিছন থেকে বললো মার্চ মাস। আন্টিরা সবকিছু ভালো খেয়াল রাখে। হ্যাঁ মার্চ মাসে, আম্মু বললো রোজার আগে মার্চ মাসে। আচ্ছা, আরো স্পেসিফাইড। ওকে, তো এই যে হুম। আমাদের সাথে তোমার এত সময়ের জার্নি, এই জার্নিতে তোমার কেমন কাটলো? এই সময়ে এই যে পাশের বাসার আন্টিরা অনেক অনেক কথা বলছেন যে এই যে সেকেন্ড টাইম এত নাম্বার কাটবে, এত নাম্বার কেটে কিভাবে চান্স পাবা, চান্স পেলেও তো ভালো মেডিকেল আমার হবে পাশের না, বাসার এরকম অনেক আন্টিদের কথা আছে। একটাই কোশ্চেন ছিল, পাশের বাসার আন্টিদের একটাই কোশ্চেন ছিল, মেয়ে তো চট্টগ্রাম চান্স পাইছে তাহলে বাসায় কেন, এটাই কোশ্চেন ছিল। তাহলে বাসায় কেন? আচ্ছা হ্যাঁ বাসায় আচ্ছা, কেন, তো মেয়ে তো এখানে, চট্টগ্রাম চান্স এখানে পাইছে যায় না পরিবারের কেন। সাপোর্টটা বোধহয় একটা বিশাল ব্যাপার। আমি এটা বিশ্বাস করি, পরিবারের সাপোর্ট না থাকলে একজন সেকেন্ড টাইমার সামনে আগানো বেশ খুব কঠিন ব্যাপার। হ্যাঁ এই হচ্ছে সেটাই। ব্যাপার। তো আমি তোমার কাছে একটু জানতে চাইবো যে এই যে আমাদের সেকেন্ড টাইম যে ব্যাচটা ছিল, এই ব্যাচ সম্পর্কে তোমার কাছে কিছু জানতে চাইবো। আমি আমাদের সাথে যদি তোমার এক জার্নি কেমন কথায় ছিল? আমি যদি এক লাইনে বলি তাহলে সেটা বলবো যে রোড টু ডিএমসি স্টেশন ফর সেকেন্ড টাইমার্স ইজ দ্য বেস্ট। জাস্ট যদি আমি এক সেন্টেন্সে বলি, কজ এখানে মাইনুল ভাইয়ের মতো টিচার আছে, প্লাস হচ্ছে আপনাদের মতো, কজ সেকেন্ড টাইমারদের জন্য মাইনুল ভাই আসলে একটা হিরোর মতো, টু বি অনেস্ট। এখানে কোনো আমি লাইভে আছি রোড টু ডিএমসি স্টেশনের সাথে, এই জন্য আমার কিছু বানায় বলতে হবে এরকম কিছু না। এটা আমি যখন চান্স পাই নাই তখন থেকে হচ্ছে আমার একটা ড্রিম ছিল যে আমি রোড টু ডিএমসি স্টেশনের সাথে লাইভ করব এবং কিছু বলবো রোড টু ডিএমসি স্টেশনকে। গ্রেট এন্ড আমি গ্রেট গ্রেট একটা গ্রেট।
একটা একটা পর্যায়ে আমি এটাও প্ল্যান করে রাখছিলাম যে আমি একটা ভিডিও বানাবো, মানে এটা মেবি আরো 2-3 মাস আগের কাহিনী, যে একটা ভিডিও বানাবো যে আমি মানে এখন ভিডিওটা করে রাখি, পরে আমি রোড টু ডিএমসি কে এটা দিব যে আমি চান্স পাবো, মানে ওই কনফিডেন্সটা আমার ছিল যে আমি ইনশাল্লাহ আমার একটা চান্স হবে এবার। তো এবার যে যে মেডিকেলে হোক না কেন, তখন আমি মনে মনে বলছিলাম যে একটা ভিডিও মেক করে দেন হচ্ছে এটা আমি রোড টু ডিএমসি স্টেশনকে হচ্ছে মানে গ্র্যাটিটিউড জানাবো, যে আমি তাদের প্রতি আসলে অনেক বেশি কৃতজ্ঞ। তো আসলে আমি বলবো যে সেকেন্ড টাইমার হিসেবে জার্নিটা খুব একটা হেক্টিক জার্নি, এখানে অনেক আপস এন্ড ডাউনস থাকে, বিশেষ করে মেন্টালিটির এন্ড মানে মুডের মুড সুইং হয় অনেক অনেক বেশি একজন সেকেন্ড টাইমারের। এন্ড ডিপ্রেশন তো আমাদের নিত্যদিনের সঙ্গী, তো এটা আসলে বলে বোঝানোর মতো না। তো এখানে রোড টু ডিএমসি স্টেশন আমাকে যেভাবে হেল্প করেছে সেটা হচ্ছে আমার পড়াশোনার ফ্লোটাকে ধরে রাখার জন্য। আসলে সেকেন্ড টাইমারের জার্নিটা একটু লং জার্নি, তো এই লং জার্নিতে যদি পড়াশোনার ফ্লোটা যদি কেউ ধরে রাখতে না পারে, সেটা দিনে 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করলে হয়, মানে করেও হয়, তো একেবারে ফার্স্ট থেকে যে 12 ঘন্টা 10 ঘন্টা করে পড়াশোনা করতে হবে তা না, তবে মেইন হচ্ছে পড়াশোনার ফ্লো ধরে রাখতে হবে। এটা হচ্ছে সেকেন্ড টাইমারদের মেইন একটা ইস্যু। যদি পড়াশোনা ফ্লো ধরে রাখতে পারে তাহলে শেষে এসে অবশ্যই সে, আর আল্লাহ যদি সহায় হয় তাহলে অবশ্যই সে একটা ভালো মানে ফলাফল আশা করতে পারে। তো আরটিডিএস এর সাথে আমার মেইন যে বলবো যে গ্র্যাটিটিউড তাদের প্রতি, সেটা হচ্ছে যে আমি তাদের সাথে আমার পড়ার ফ্লোটা ধরে রাখতে পেরেছি। তাদের ক্লাস মানে এভরিওয়ান ওয়াজ সো গুড, মানে আমি সেটা বলে বোঝাতে পারবো না। এই জন্যই আসলে আমি মইনুল ভাইয়াকে পার্সোনালি মেসেজ দিয়ে আসলে আরটিডিএস ইজ দ্য বেস্ট বেস্ট অনেকবার বলছি। এটা কোনো বানানো কিছু না, এটা কিন্তু লাইভের আগে, কিন্তু ইনবক্সে, আমি তো তখনও জানতাম না যে আমাকে নিয়ে লাইভে আনা হবে বলার জন্য, এটা সম্পূর্ণ ইনবক্সে। তো আমি কতটা গ্র্যাটিটিউড বা কতটা একটা অনেস্ট একটা রিভিউ হলে হচ্ছে আমি ইনবক্সে বলি, নয়তো আমি যদি আলাদা যদি আমার কোনো প্ল্যান থাকতো যে আমি ভিডিওতে মানে লাইভে এসে মানুষকে একটু ইন্সপায়ার করবো যে রোড টু ডিএমসি স্টেশনের সাথে মানে সেকেন্ড টাইমারকে বলবো যে রোড টু ডিএমসি স্টেশনে আসো হ্যান ত্যান, এরকম হলে তো আমি ইনবক্সে বলতাম না, আমি অবভিয়াসলি সামনাসামনি এসে বলতাম। সো ইনবক্সে বলা মানে হচ্ছে এটা আমার ট্রু মানে রিভিউ। এই না, আমরা আসলে বিশ্বাস করি তোমরা এই এত বাধা বিপত্তি পেরিয়ে চান্স পেয়েছে, এটা শুধুমাত্র তোমাদেরই ক্রেডিট, এবং তোমাদের বাবা মা যে একটা সাপোর্ট দিয়ে গেছে, এটা ছাড়া আসলে কখনোই সম্ভব ছিল না। এটা হচ্ছে 1 নাম্বার। আমরা আমাদের পক্ষ থেকে একটু চেষ্টা করেছি তোমাদের সাথে থাকা, এর বেশি আর কিছু না। অনেক গাইডলাইন্স অনেক বেশি মানে মানে কন্ট্রিবিউট করে একটা অ্যাডমিশন ক্যান্ডিডেটকে। কারণ হচ্ছে আমি যদি বলি ফার্স্ট টাইম আমার চান্স মিস দেওয়ার কারণ হচ্ছে যে আমি অনেক কিছুই হয়তো জানতাম না মেডিকেল সম্পর্কে। ইভেন মেডিকেল ভর্তি পরীক্ষা, এবার মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন মনে হয় রাহাত ভাইয়ের একটা মেসেজ ছিল এরকম, যে গ্রুপে ছিল যে 2টা জিনিস হচ্ছে ভর্তি পরীক্ষার গেটে ঢোকার আগে মাথা থেকে বের করতে হবে। একটা হচ্ছে আমাকে ঢাকা মেডিকেলে চান্স পেতেই হবে, এরকম কোনো মেন্টালিটি নেওয়া যাবে না। সো এইসব জিনিসগুলো আসলে অনেক বেশি। সো আমি মানে ফার্স্ট টাইম যখন আমি পরীক্ষা দিই তখন আমার মাথায় একটা ছিল যে যেহেতু আমি ঢাকার সবসময় ঢাকাতে ছিলাম, তো ঢাকা মেডিকেলে চান্স পেতে হতো, আমি এই জন্য আসলে অনেক বেশি দাগাই, সো নেগেটিভে বাদ পড়েছে। তো ওই সব আসলে নার্ভাসনেস সবকিছু কাটানোর ক্ষেত্রে আমি মনে করি আরটিডিএস আমাকে অনেক বেশি হেল্প করেছে। আমরা একটা জিনিস বিশ্বাস করি যে যখন যে ইনফরমেশনটা তোমাদের দেওয়া দরকার, আমরা সেই ঠিক টাইমে ঠিক ইনফরমেশন গুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, আগেও না পরেও না। এটা 7 দিন আগে বললে পরে কেউ শুনতো না, পরীক্ষার আগের দিন বলছি, তার মানে এটার গুরুত্ব বেশি। ঠিক আছে, আমরা পুরো জার্নিতেই এইভাবেই ব্যাপারটা এনশিওর করার চেষ্টা করেছি। আসলে এই হচ্ছে ব্যাপার। আমি দেখতাম মাইনুল ভাই তোমাদের রেগুলার হচ্ছে পড়া দিত, ঠিক আছে, ওর একটা নোট খাতা আছে, আমি একদিন ছবি পোস্ট করবো। হ্যাঁ, নোট খাতার মধ্যে ও লিখে রেখে রাখতো যে এই দিনে এটা 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 পড়া। আবার স্টুডেন্টরা, ও যদি 2-1 দিন ভুলে যেত, স্টুডেন্ট আবার মেসেজ দিত ভাই, মানে ও আবার স্টুডেন্টদেরকে বলে দিত, দেখতাম যে হচ্ছে এই আমি যদি কোনোদিন পড়া না দেই তোমরা আমাকে মনে করায় দিও। ওকে আবার স্টুডেন্টরা মনেও করায় দিত মাঝে মাঝে, তখন ও আবার পড়া দিত। কি দারুণ একটা ব্যাপার। যাই হোক, আমি বলবো এটা মাইনুল এটার জন্য একটা স্পেশাল থ্যাংক ইউ পায় আমাদের আরটিডিএস এর পক্ষ থেকে অবশ্যই। আমি তোমাকে আরেকটা প্রশ্ন, আসলে আমি কৃতজ্ঞ। আর রিজবি ভাইও আমার অনেক মানে ভালো একজন মেন্টর ছিলেন। আমি ভাইয়ার সাথে পরে কথা হয় নাই, ভাইয়া অনেক বিজি হয়ে গেছে হয়তো। ফার্স্টে যখন আমি সেকেন্ড টাইমার হিসেবে মানে আরটিডিএস এর সাথে কানেক্টেড হই, তখন থেকে আসলে ভাইয়ার থেকে আমি অনেক মানে টিপস নিতাম। প্লাস হচ্ছে আমি এগ্রিকালচার ইউনিভার্সিটি ফর্ম উঠাই হচ্ছে ভাইয়ার কথা শুনে, ভাইয়া আমাকে বলছিল যে ফর্ম উঠানো উচিত। তো তখন আমরা অলরেডি সিউতে একটা সিট হয়ে যায়, তবুও আমি হচ্ছে ভাইয়ার থেকেই সাজেশন নেই যে আমার কি ফর্ম উঠানো উচিত। তখন ভাইয়া বলছিল হ্যাঁ উঠাও,
তুমি ময়মনসিংহও চান্স পেয়ে যেতে পারো, আমাদের অনেক স্টুডেন্ট চান্স পায়, তো ওটা তোমার একটা কনফিডেন্স হিসেবে কাজ করবে মেডিকেলে। আসলে সেটাই হয়েছে, অবশ্যই। আমি ময়মনসিংহ চান্স পাইছি। তো দেন আমি মনে করি মেডিকেলের আগে একটা পরীক্ষা দেওয়ার পর আবার যে কনফিডেন্সটা আমি গ্যাদার করেছি, সেটাই আসলে একটা মানে আরেকটা সাইড ছিল আমার মেডিকেলে চান্স পাওয়ার। ইট ওয়াজ হেল্পফুল। আমি সবসময় আমাদের স্টুডেন্টদেরকে একটা কথা বলি, আমি নিজে 16টা ইউনিভার্সিটির ফর্ম তুলেছিলাম, তো এটা তোমাদেরও তোলা উচিত সহজ হিসাব, এবং পরীক্ষা দেওয়া উচিত। কোনো ইউনিভার্সিটি কোনো মেডিকেল কলেজকে ছোট করা যাবে না। আমার মা একটা কথা আমাকে এখন ট্রল করে মাঝে মাঝে বলে, আমি আমার মাকে বলছিলাম যে আমি যদি লাস্ট মেডিকেলে চান্স পাই তাও আমাকে কিন্তু ভর্তি করাই দিও, ঠিক আছে? এটা আমার মায়ের একটা সাক্ষাৎকার নেওয়া উচিত আমার, কিন্তু আমি এই কথা মাকে বলছি। মা মাঝে মাঝে আমাকে ট্রল করে বলে যে এখন অনেক সময় মেডিকেলের পড়ার চাপে যখন মাকে যাই বলতাম যে এই এত পড়ার চাপ ভালো লাগে না, তখন আমার মা আমাকে ট্রল করে বলে, হ্যাঁ এখন তো এগুলো বলবা, এখন তো চান্স পেয়ে গেছো, আগে যখন মানে চান্স পাইছিল না তখন বলছে যে লাস্ট মেডিকেলে হলেও যেন তোমাকে ভর্তি করায়, এরকম একটা। যাই হোক, আমার বাবা মা অনেক বেশি সাপোর্টিভ ছিল, মানে দারুণ, এবং এটার উপরে দুনিয়া আসলে কিছু নাই। আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যারা জুনিয়র আছে, 25 ব্যাচ আছে, তারা এখন থেকে কিভাবে ওদের পড়া উচিত বলে তোমার মনে হয়? ওরা কি প্রিপারেশনটা এখনই শুরু করবে নাকি আরো পরে? 25 ব্যাচের জন্য ওদের আসলে এইচএসসি তো চলে আসলো, তো এখন এইচএসসি পরীক্ষার আসলে আমি এইচএসসি ডেট আসলে জানি না, কবে যেন এইচএসসি পরীক্ষা ওদের? এটা হচ্ছে ধরো জুন মাসে হবে। জুন মাসে হবে, তো এখন থেকে আমি মনে করি প্রি মেডিকেল কোর্সে তাদের ভর্তি হয়ে যাওয়া উচিত। আচ্ছা, মানে এটা তো পরের কথা, আগে হচ্ছে ওরা পড়বে কিভাবে এটা বলো, যে একাডেমিক এবং অ্যাডমিশন একসাথে পড়বে কিনা? আসলে যেটা সত্যি কথা, একাডেমিক পড়াশোনাতে যদি ওদের বেসিক ক্লিয়ার থাকে তাহলে অ্যাডমিশনে আসলে বেশি একটা ঝামেলা হওয়ার কথা না। একাডেমিকে যদি ওদের যেমন আমি 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 যেহেতু মেডিকেল সেক্টর, তো মেডিকেল সম্পর্কে বলবো। যেমন বায়োলজির কথা যদি বলি, একটা স্টুডেন্ট যদি বায়োলজির অধ্যায়গুলো ভালো করে পড়ে, এবার সেটা একাডেমিক হোক আর অ্যাডমিশন হোক, পড়তে তো হবেই। অ্যাডমিশনে এসে তো চ্যাপ্টার চেঞ্জ হয়ে যায় না, চ্যাপ্টার সেমই থাকে, বইও সেম থাকে। হয়তো আমরা করি কি, একাডেমিকে আমরা একটু কিভাবে পড়াশোনা করি, যেমন আমি নিজেও একটা স্টুডেন্ট পড়াই ইন্টার ফার্স্ট ইয়ারে, সে খালি আমাকে বলে, আপু সিকিউ সিকিউ কোত্থেকে আসবে, সিকিউটা কোত্থেকে আসবে, আমি আমাকে এটা দাগাই দেন। আপনি একটা, আমি ওকে, যদিও ও মেডিকেলের প্রতি তেমন ইন্টারেস্টেড না, ও হচ্ছে বুয়েট লাভার। সো আমি যখন হচ্ছে ওকে বায়োলজি পড়াই, ও আমাকে বলে যে আপু এত কিছু পড়া লাগে, এত লাইন বাই লাইন পড়া লাগে, আমাকে দাগাই দেন যে সিকিউটা কোত্থেকে আসবে, বোর্ডে সিকিউ আসবে কোত্থেকে। তো এই মেন্টালিটি যদি কেউ নিয়ে যদি, তাহলে তার হচ্ছে অ্যাডমিশনে প্যারা হওয়ার কথা। আর যদি কেউ চ্যাপ্টারটা ভালো মতো পড়ে, তার বেসিক ক্লিয়ার থাকে, তাহলে তার অ্যাডমিশনেও সমস্যার কথা না। তো আমি বলবো যে একাডেমিক আর অ্যাডমিশনটাকে আমরা অনেক সময় আলাদা করি, যে একাডেমিকে আলাদা পড়া, অ্যাডমিশন আলাদা পড়া, তবে বেসিক থেকে কোশ্চেন। যেমন আমি যদি এবারের ভর্তি পরীক্ষার মানে কোশ্চেনের কথা বলি, এবার 25 ব্যাচকে যদি আমি বলি যে ওরা যে যে চ্যাপ্টার গুলো তাদের সিলেবাসে আছে, ওই চ্যাপ্টার গুলা বেস করে যদি আমি আমার এবার দেই, যারা ভালো করে পড়ছে তারা অবশ্যই পারার কথা, তাই না? যেহেতু সেম চ্যাপ্টার তোরা পড়ছে, তাই না? এমন তোরা যে বইয়ের বাইরে থেকে কোশ্চেন করছে। যেমন একটা স্টুডেন্টকে যখন বলি যে আমি যে কোষ প্লেট তৈরিতে কোন অঙ্গাণু কাজ করে, সাহায্য করে, তো সে অবশ্যই গলগি বডি বলবে। এবার সে এইচএসসি দেখ আর না দেখ, কারণ তার চ্যাপ্টারটা তো পড়া উচিত, পড়বে, কজ এটা ফার্স্ট চ্যাপ্টার। তো এটাই যে একাডেমিকে এডমিশনকে আমি মনে করি যারা ভাগ করে যে একাডেমিকে পড়াশোনা একটা, অ্যাডমিশনে পড়াতে, ওরাই আসলে ধরাটা খায়। অ্যাডমিশন ওদের থেকে একটা বার্ডেন মনে হয়, যে আমি মনে হয় অনেক পড়তে হবে, হ্যাঁ আমি কি পড়ছি, কিন্তু বই কিন্তু সেমই ছিল। হয়তো তুমি ওইভাবে পড়ছো যে আমার স্টুডেন্টের মতো, আপু সিকিউ কোনটা আসবে দাগাই দেবে, এরকম। আমি মনে করি যে যাদের হচ্ছে ওইরকম ড্রিম আছে যে আমি মেডিকেলে চান্স পাবো, বা চান্স মানে পাওয়ার জন্য আমার ওরকম ড্রিম, আমি ডাক্তার হতে চাই, তাহলে ওদের প্রতিটা অধ্যায় ভালো মতো পড়া উচিত। প্রতিটা অধ্যায় ভালো মতো পড়লে কি হবে, বোর্ডেও ভালো করবে, কারণ আমরা জানি মেডিকেলের অনেক কোশ্চেন বোর্ড কোশ্চেন থেকে আসে, বোর্ড থেকে আসে। সো সে যদি বোর্ডে ভালো করে, আলটিমেটলি তার তার চিন্তাটা এভাবে এরকম থাকা উচিত যে মেডিকেলের অনেক কোশ্চেন বোর্ড থেকে আসে, সো বোর্ডে আবার ভালো করলে তাহলে আমি বুঝবো যে আমি মেডিকেলেও ভালো করতে পারবো।
তো আমার ভালো করে পড়তে হবে, প্রতিটা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। এন্ড যদি ও একটু অ্যাডভান্স মানে থাকতে চায়, অ্যাডভান্স স্টুডেন্ট হতে চায়, তাহলে সে পড়ার টাইমে হচ্ছে যেহেতু জুনে পরীক্ষা, তাহলে সে যেমন আমি যদি একটু মানে এক্সাম্পল দিই যে আমি ফার্স্ট চ্যাপ্টারটা খুললাম, কোষ ও কোষের গঠন খুললাম, তখন আমি পড়ার টাইমে আমি তো পুরোটা চ্যাপ্টার ভালো মতো পড়বো। পড়ার টাইমে আমি একটু সাথে একটু মেডিকেলের কোশ্চেন ব্যাংকটা দেখতে পারি, কোশ্চেন ব্যাংকটা একটু দেখতে পারি, কোশ্চেন ব্যাংক দেখে আমি একটু এরিয়া মার্কিং করতে পারি নিজে নিজে, যদি আমি নিজে একটু অ্যাডভান্স হতে চাই। আর সাথে যদি কোনো কোর্স লাগে তাহলে তো অনেক কোর্সই আছে অনলাইনে বা অফলাইনে, এটা একজনের ব্যক্তিগত বিষয়। তবে আমি বললাম যে পড়ার সিস্টেমটা এই। আচ্ছা, এটা দারুণ একটা ব্যাপার। ফৌজিয়া খুব একজন ভালো মেন্টর আমি বলতে চাই, এবং ওর যে স্টুডেন্ট আছে ফার্স্ট ইয়ারে সে অনেক লাকি, এবং সে স্টুডেন্ট যদি আমার লাইভ দেখে থাকে তাহলে আমি বলবো যে আপুর কথা মেনে চলো, মেনে চললে সামনে ভালো হবে অবশ্যই। ঠিক আছে, শুনলে আবার আমার টিউশনই নাও থাকতে পারে। ও ভালো স্টুডেন্ট, এবার ফার্স্টও হয়েছে তার কলেজে, সো আই এম কাইন্ড অফ খুবই ভালো, খুবই প্রাউড ভালো। অফ হিম। এই আমি কিন্তু আমার কলেজে ফার্স্ট হই নাই, বুঝছো? যাই হোক, আমি আমার কলেজে থার্ড ছিলাম, ফার্স্ট হইতে পারি নাই। আমি আমার জীবনে কখনোই ফার্স্ট হইতে পারি নাই আসলে, মানে আমি কলেজে আমার পড়ি যে ফার্স্ট। জীবনে একাডেমিক লাইফে, স্কুল কলেজে আমার চেয়ে ভালো আমার এক দুজন বন্ধু অলওয়েজ থাকতো যারা আমার চেয়ে বেটার নাম্বার পাইতো, বুঝতে পারছো? এই হচ্ছে অবস্থা। যাই হোক, আমি স্টুডেন্টদের একটা কথা বলবো, তোমরা যখন বই পড়বা, পড়ার পরে অবশ্যই সাথে সাথে মেডিকেলের প্রশ্ন ব্যাংক, বিগত বছরে বোর্ডে আসা প্রশ্ন, এগুলো সলভ করে ফেলবা, তাহলেই তুমি প্রিপারেশনে অনেকটা আগায় থাকবা। যেখানে 1 লক্ষ 1.5 লক্ষ মানুষ পরীক্ষা দেয়, সেখানে আগায় থাকতে হলে একটু তো এক্সট্রা এফোর্ট দিতেই হবে, তাই না? এবং আমি আমার অনেক কোশ্চেন ব্যাংক থেকে সরাসরি এইচএসসি পরীক্ষাতেও প্রশ্ন কমন পাইছি, ঠিক আছে? এবং আমার মনে হয় সবার এটা করা উচিত। যাই হোক, ফৌজির সাথে কথা বলে খুবই ভালো লাগতেছে। আন্টি আছে নাকি আশেপাশে? আমরা কি আন্টির সাথে কথা বলতে পারি একটু করে? না, আম্মু আসলে আমার একটা কাজিনকে নিয়ে আসলে ডাক্তারের কাছে যাবে, তো এই জন্য রেডি ও হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আন্টি, আমাদের পক্ষ থেকে আন্টি অনেক অনেক সালাম, এবং আমাদের জন্য দোয়া চেয়ে নিব আন্টির কাছ থেকে। আর আমরা হয়তো লাইফটা খুব বেশি আর দীর্ঘ করব না, শুধু একটা কথা জানাই রাখি, আমরা ফৌজিয়াকে আমাদের নেক্সট সেকেন্ড টাইম যারা হবে বা জুনিয়র যারা থাকবে, সেকেন্ড টাইম না অ্যাকচুয়ালি, যারা জুনিয়র থাকবে তাদের একজন মেন্টর হিসেবে চাই, যাতে তাদেরকে আমরা গাইড করতে পারি। গত বছর এই আশফির সাথে যখন লাইভ হয়েছিল তখন আশফিকেও বলছিলাম এই কথাটা, তো এবার ফৌজিয়াকে আগে থেকে জানিয়ে রাখতেছি যে ফৌজিয়া যেন আমাদের সাথে যুক্ত থাকে এবং ওর যারা জুনিয়র 25 ব্যাচ তাদেরকে সুন্দর মতো গাইড করে। ঠিক আছে, ঠিক আছে ফৌজিয়া? ইনশাআল্লাহ। ওকে, তাহলে আর কোনো কথা আছে কিনা? আর কোনো ছোট কোনো গল্প তুমি শেয়ার করতে চাও কিনা? আমরা লাইভের শেষের দিকে এসেছি। ছোট গল্প, রোড টু ডিএমসি স্টেশনের প্রতিটা টিচারকে আমি নাম বলি, কেউ মিস গেলে সরি। রিজবি ভাইয়া, মইনুল ভাইয়া, আরেকজন মইনুল ভাইয়া আছেন যিনি ইংলিশ পড়ায়, ওই মইনুল মইনুল মাইনুল, ভাইয়া। হ্যাঁ দুইজন। আচ্ছা, মাইনুল ভাইয়া, মইনুল ভাইয়া, তারপরে অন্তর ভাইয়া, রাহাত ভাইয়া, তারপরে শুভ ভাইয়া, জাদিদ ভাইয়া, তারপরে সাদি ভাইয়া, তুরাব ভাইয়া, সকল ভাইয়াদেরকে আমি আরো অনেক ভাইয়ারা হয়তো আছে, তবে আমি হয়তো নাম জানি না বাট চিনি। তারপরে এএফএমসি এর একজন ভাই আছে, উনি অনেক লম্বা চশমা পরে, বাট ওনার মারিফুল, নামটা আমি জানি না। আচ্ছা, সব মারিফুল। ভাইয়াদেরকে, মারিফুল ভাইয়া, সব ভাইয়াদেরকে, প্লাস হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে যেসব মেন্টররা আমাদেরকে গাইড করেছেন, জাহিন ভাইয়া, তারপরে আশফি আপু, তারপরে মেরাজ ভাইয়া, সব সব জি, তো সবাইকে হচ্ছে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর মানে আমাদেরকে গাইড দেওয়ার জন্য এবং আমাদের পাশে সবসময় থাকার জন্য। এন্ড ভাইয়াদের আসলে অনেক কাজ থাকে, প্লাস হচ্ছে যারা স্পেশালি টেলিগ্রামে ছিলেন, ওরা ওই ভাইয়াদের বা আপুদের হচ্ছে মেডিকেলের পড়াশোনা ছিল, ওখানে আইটেম, টার্ম, কার্ড কার্ড সবকিছু মিলায় ওরা অনেক প্যারাই ছিল। প্লাস আমাদেরকেও আসলে আমরা যখন যে গাইডলাইন বা হেল্প চেয়েছি আমাদেরকে সেটা প্রোভাইড করার তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। সবকিছু মিলায় আরটিডিএস ফ্যামিলিটাকে হচ্ছে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসার শুভকামনা, আমরা অনেক কৃতজ্ঞ আমি তাদের প্রতি। ঠিক আছে ফৌজিয়া, আমরা এই লাইভটাকে আর খুব বেশি দীর্ঘ করব না। তুমি এত সুন্দর করে এত গুছায় কথা বলছো, আমাদের খুবই ভালো লাগছে। আমি নিজে এত সুন্দর গুছায় কথা বলতে পারি না। আমিও পারি না, কিভাবে তোমার জন্য অনেক অনেক আচ্ছা,
আজকে আজকে আসলে অসাধ্য সাধন করার দিন। আজকে সবাই কথা বলতে পারবে আমি জানি। ঠিক আছে, আজকে সবচেয়ে খুশির দিন, তাই না? আমার মনে হয় যে জি। ওয়ান অফ দ্য বেস্ট ডে ইন ইউর লাইফ এরকমই হবে। আমার জীবনেও ছিল। আমি শুয়েছিলাম, আমার বন্ধুরা এসে হুট করে বলল, আরে অন্তর তুই তো মেডিকেলে চান্স পাইছিস। আমি তো ইঞ্জিনিয়ারিং কোচিং করছিলাম, তোমরা হয়তো অনেকেই জানো। তো আমি জিজ্ঞেস করলাম কোন মেডিকেল? তো ও বলতেছে, আরে তুই তো ৩৭তম হয়েছিস। তারপর আমি জিজ্ঞাসা করলাম কোন মেডিকেল? তখন ওরা বলতেছে যে অ্যালটেড মেডিকেল লেখা আছে ঢাকা, আর কিছু লেখা নাই। ওরাও বুঝতেছে না, আমিও বুঝতেছি না। আমরা তো মানে মেডিকেলের জন্য 100% ডেডিকেটেড প্রিপারেশন আমাদের ছিল না, বা আমার দুই বন্ধুরও ছিল না। ওরা বুয়েট প্রিপারেশন নিছে, ওরা বুয়েট থেকেই পাশ করে আমেরিকা চলে গেছে আর কি। যাই হোক, তো এই যে দুইজন এসে বলছে ঢাকা, আমি আর বুঝতেছি না ঢাকার মধ্যে এখন কোনটা। পরে অনেকক্ষণ চিন্তা করে বললাম, আচ্ছা যেহেতু 1 নম্বরে ঢাকা মেডিকেলে দিছে, এটা তার মানে ঢাকা মেডিকেল কলেজই হবে। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে আমার রেজাল্টের দিনের গল্প ছিল। ওকে, তারপরে আমার যে বাসায় ছিলাম, ওই বাসাওয়ালাকে মিষ্টি নিয়ে গেছিলাম। তো বাসাওয়ালা প্রথম যে প্রশ্নটা জিজ্ঞাসা করছে, প্রথম মিষ্টি নিয়ে যার কাছে গেছি আর কি, বাসাওয়ালার বাড়ি। তো সে জিজ্ঞাসা করছে, আচ্ছা ঢাকা মেডিকেল কি সরকারি না বেসরকারি? এখানে পড়তে আমার কত টাকা লাগে? আব্বুকে আমার আব্বুকে আজকে হচ্ছে একজন জিজ্ঞেস করেছে অফিসে যে সে সিলেট ওসমানী মেডিকেল কলেজে কোন সাবজেক্টে চান্স পাইছে। তো এখানে কিছু আচ্ছা আসলে বলার নাই। আচ্ছা, তো আমি তো তখন আমার মাকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা এখানে পড়তে কত টাকা লাগে? তা আমার মা বলছে যে এখানে ভর্তি হতে ১০,০০০ টাকা লাগে। তখন বলছে কি বলে, এটাও সম্ভব? মেডিকেল আবার ১০,০০০ টাকা দিয়ে পড়া যায়? শুনছি মেডিকেলে পড়তে তো অনেক টাকা লাগে। তখন আমার মা বলছে এটা তো সরকারি। তো সরকারি হয়েছে তাতে কি হয়েছে? মানে যাই হোক আরকি। আর এটা হচ্ছে আমার ১ম এক্সপেরিয়েন্স। ১ম যাকে রেজাল্ট জানাইতে গেছি, মানে মিষ্টি নিয়ে গেছি আরকি। আমার বাসাওয়ালা ছিল যে। তো যাই হোক, তোমার সাথে অনেক সুন্দর একটা সময় কাটলো আমাদের। আ এবং আমাদের ১ম মানে আমার সাথে ১ম লাইভ অনলাইনে। এছাড়াও কিছু লাইভ হচ্ছে। রাহাত লাইভ নিচ্ছে আ ঢাকায়। ও, তারপরে রিজভী লাইভ নিচ্ছে ময়মনসিংহে। আর আমি স্টুডিও থেকে কনট্যাক্ট করতেছি। তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগছে। এবং আমারও। আশা করি তুমি আমাদের সাথেই থাকবা। এবং পরবর্তীতে ইনশাআল্লাহ। তোমাদের সাথে আবারও কথা হবে। আরো বেশ কয়েকবার কথা হবে। এবং জুনিয়রদেরকে সুন্দর, সুন্দর গাইডলাইন দিবা। ঠিক আছে? তোমার জন্য অনেক, 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 অনেক শুভকামনা থাকলো এবং আমাদের থ্যাংক গ্র্যান্ড ইউ। সেলিব্রেশন এর অগ্রিম দাওয়াত থাকলো। ওকে? থ্যাংক ইউ ভাইয়া। খুব একটা কারো কমেন্ট আসলে পড়তে পারিনি। আমি একা মানুষ। এইজন্য খুব বেশি কমেন্ট পড়ার আসলে সুযোগ হয়নি। তো আশা করি, হ্যাঁ, খুব বেশি তেমন একটা কমেন্ট নাইও আসলে। ওকে? সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। কমেন্ট করায় খুব একটা আগ্রহী না। সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। এই মুহূর্তে আমি দেখছি প্রায় ২৫০-৩০০ স্টুডেন্ট শুনতেছে আমাদের কথা। যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো। যারা জুনিয়র আছো, যারা রেজাল্ট একটু খারাপ করেছো, আমি একটা কথাই বলবো যে এই যে দেখো ফাউজিয়া, সে কিন্তু মার্ক কাটার পরেও দেশের অন্যতম একটা সেরা মেডিকেলে চান্স পেয়ে গেছে। আমার মনে আমি আমি বিশ্বাস করি যে সামনে যে পরীক্ষাগুলো আছে তোমাদের সর্বোচ্চ চেষ্টা করে দেওয়া উচিত এবং আরো ভালো করা উচিত। হতাশ হওয়া যাবে না। আর বাবা-মার সাপোর্ট যদি তোমার সাথে থাকে, দেন ইউ আর দ্য বেস্ট চাইল্ড ইন দ্য ওয়ার্ল্ড। মানে তোমার যে ব্লেসিং, এটা তুমি মানে কারোর সাথে আনম্যাচেবল, কারোর সাথে তুমি তুলনাই করতে পারবে না। ঠিক আছে? সহজ হিসাব। ঠিক বলছি তো ফৌজিয়া? জি। ওকে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আবার তোমার সাথে দেখা হবে। টিল দেন গুড আমার বাই। জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেক, অনেক দোয়া থাকবে। এই স্টুডেন্ট তোমরা যারা শুনতেছো সবাই ফৌজিয়ার জন্য দোয়া করো যেন ও বিশাল বড় ডাক্তার হয় এবং একসময় ওর চেম্বারে যেয়ে বলবা যে, "আপু আমি তো ছোটবেলায় আপনার একটা লাইভ দেখছিলাম।" তখন তখন দেখবা যে ও অনেক খুশি হয়ে যাবে। আরে দারুণ তো ব্যাপারটা। ওকে, ঠিক আছে। গুড বাই। সবাই আচ্ছা, ভালো থাকো। আসসালামু আলাইকুম। আবার হয়তো নতুন আরেকটা লাইভেও হয়তো চলে আসতে পারি সামনে। টিল দেন গুড বাই। আচ্ছা, আচ্ছা, আসসালামু ওকে, আলাইকুম। ঠিক আছে ফৌজিয়া, থ্যাংক ইউ।